Hello students, welcome back to my YouTube channel DS Group of Education. তোমাদের সবাইকে আরো একবার আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমরা বেসিক্যালি আমাদের ইউজিসি নেট হোম সায়েন্স প্রিপারেশনের যে রিভিশন ক্লাসেস চলছে তার মধ্যে ইউনিট 2 অর্থাৎ নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স নিয়ে আমরা আমাদের আলোচনা স্টার্ট করব। আশা করি তোমরা আগের ইউনিট 1 অর্থাৎ ফুড সায়েন্স অ্যান্ড ফুড সার্ভিস ম্যানেজমেন্টের যে রিভিশন ক্লাস সেটা দেখে নিয়েছো। যদি না দেখে থাকো তাহলে এই ভিডিওর শেষে পিন আপ করা হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই সেটা দেখে নেবে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথম যে ইউনিট রয়েছে সেই ইউনিটের নাম হচ্ছে ফুড গ্রুপস, তার মধ্যে ব্যালেন্স ডায়েট, ফুড পিরামিড, ম্যাক্রো অ্যান্ড মাইক্রো নিউট্রিশন। তাহলে এর মধ্যে কি বলছে? ফুড গ্রুপসের মধ্যে কি বলছে? ফুড গ্রুপসের মধ্যে আমরা জানি যে কিছু নির্দিষ্ট এবং গুরুত্বপূর্ণ ফুড গ্রুপস রয়েছে। 5টা এসেনশিয়াল গ্রুপস রয়েছে। প্রথম হচ্ছে কার্বোহাইড্রেট, যেটা আমরা বেসিক্যালি কোথা থেকে পাই? গ্রেনস, রাইস, ব্রেড, পটেটোস, এছাড়া আরো অনেক সোর্সেস রয়েছে। এদের থেকে আমরা মূলত কি পেয়ে থাকি? এদের থেকে আমরা এনার্জি পেয়ে থাকি। তারপর রয়েছে আমাদের প্রোটিনস। প্রোটিনস আমরা মিটে পাই, ফিশে পাই, এগসে পাই এবং লেগুমসে পাই। এখান থেকে আমরা গ্রোথ আমাদের হয়ে থাকে, গ্রোথে সাপোর্ট করে থাকে এবং মাসল রিপেয়ারে কাজ করে থাকে। ফ্যাটস আমরা কোথায় পাই? বাদামে পাই, তেলে পাই, বাটারে পাই এবং অ্যাভোকাডোতেও প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট ফ্যাটি অ্যাসিডস থাকে। এর মধ্যে যে ফ্যাটি অ্যাসিডস বা যে গুরুত্বপূর্ণ নিউট্রিয়েন্টস গুলো উপস্থিত থাকে সেগুলো ব্রেন ডেভেলপমেন্টে এবং এনার্জি স্টোরেজে কিন্তু কাজে আসে। ভিটামিনস এবং মিনারেলস এটা আমরা মূলত কোথা থেকে পাই? ফ্রুটস, ভেজিটেবলস, ডেয়ারি প্রোডাক্টস এগুলো থেকে পেয়ে থাকি। আমরা এখান থেকে আমাদের যে ইমিউন ফাংশন সেটাকে ডেভেলপ করে থাকি, আমাদের বোন হেলথ যেটা আমাদের ক্যালসিয়াম এবং ওভারঅল যে বডি প্রসেস, যেরকম সোডিয়াম পটাশিয়াম আমাদের বডির যে ইলেকট্রোলাইট ব্যালেন্স সেটাকে মেনটেন করে থাকে, কিন্তু করে থাকে। এরপর হচ্ছে ওয়াটার। আমরা জেনারেলি মনে করি যে ওয়াটার কোনো একটা ইম্পর্টেন্ট ফুড গ্রুপ না, ওটা আমাদের জাস্ট দরকার তাই আমরা নিচ্ছি, বাট এটাই কিন্তু সব থেকে ওভারলুকিং আমরা করে ফেলি এবং এটা আমাদের হাইড্রেশনের জন্য নেসেসারি। প্রত্যেকটা মেটাবলিক ফাংশন চালিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ওয়াটার নেসেসারি। এর পরের যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে ব্যালেন্স ডায়েট। তাহলে সুষম পথ্য বলতে আমরা কি বুঝি? যেখানে 50 থেকে 60% আমাদের ডেইলি যে ইনটেক যেন কার্বোহাইড্রেট থেকে আসে, অ্যান্ড স্পেসিফিক্যালি সেটা যেন হোল গ্রেনস হয়। 10 থেকে 15% প্রথমে গেল আমাদের 50 থেকে 60, তারপর হচ্ছে আমাদের 10 থেকে 15% যেন প্রোটিন থেকে আসে, যেটা কিনা প্ল্যান্ট বেসড হতে হবে এবং অ্যানিমেল বেসডও হতে হবে। 20 থেকে 30% হেলদি ফ্যাটস থেকে আমরা পাবো, তার মধ্যে আনস্যাচুরেটেড যে ফ্যাটি অ্যাসিডস গুলো রয়েছে মুফা, পুফা, তাই না? এগুলো থেকে পাবো, যেরকম অলিভ অয়েল, নাটস এবং সিডস। এছাড়া 5টা সার্ভিং যেন আমরা ভেজিটেবলসে নিয়ে থাকি এবং ফ্রুটস যেন তার মধ্যে থাকে এবং ইম্পর্টেন্ট মাইক্রোনিউট্রিয়েন্টস আমরা এদেরকে বলে থাকি। কিন্তু হ্যাঁ, আমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে, যেন আমরা সেই সমস্ত ফুডগুলোকে একটু এক্সক্লুড করার চেষ্টা করব যাদের মধ্যে এক্সেসিভ সুগার রয়েছে এবং আনহেলদি ফ্যাট রয়েছে। এইভাবে কিন্তু আমাদের যে ব্যালেন্স ডায়েট সেটা আমরা তৈরি করব। এবার যদি আমরা ফুড পিরামিডের কথা বলি, তাহলে ফুড পিরামিডের প্রথমে কি রয়েছে? পিরামিডটা কেমন হয়ে থাকে? পিরামিড কিন্তু ঠিক এরকম হয়ে থাকে। তাহলে সবার নিচে আমরা কি দেখব? সবার নিচে আমরা বেসিক্যালি দেখব যে আমাদের যে সিরিয়াল অ্যান্ড সিরিয়াল প্রোডাক্টস রয়েছে সেগুলোকে সিলেক্ট করতে হবে। যেকোনো 6টা, মানে বেসিক্যালি বলা হচ্ছে যে আমরা যে মিলটা পুরো ডে নিয়ে থাকি, যে মিলগুলো এবং তার মাঝখানে যে ইন্টারমিডিয়ারি মিল আছে, এই সিরিয়াল প্রোডাক্টসের থেকে সব থেকে বেশি এনার্জি আমরা কিন্তু পেয়ে থাকি। তারপর আমাদেরকে নিতে হবে, মানে সিরিয়ালের পর যদি নিতে হয় তাহলে সেটা আমরা নেব ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের থেকে, যেখানে আমরা কি পাবো? আমরা ভিটামিনস পাবো, মিনারেলস পাবো। তারপর আমাদেরকে মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্টসের থেকেও কিছু নিউট্রিয়েন্ট নিতে হবে। তারপর আমি যদি দেখি আমাদের যে মিট, ফিশ, এগ রয়েছে, এটা ডিপেন্ড করছে কেউ যদি ভেজিটেরিয়ান হয় তাহলে ডেফিনেটলি সে মিল্ক প্রোডাক্টস এর দিকে তার ইনক্রিজমেন্ট একটু করে দেবে। আর সব থেকে কম অ্যামাউন্টে আমরা কাদেরকে নেব? যে সমস্ত ফ্যাটস রয়েছে, সুগার রয়েছে, এইগুলোকে কিন্তু আমরা সব থেকে কম অ্যামাউন্টে নিয়ে থাকবো। এরপর হচ্ছে আমাদের ম্যাক্রো অ্যান্ড মাইক্রো নিউট্রিশন।
ম্যাক্রো অ্যান্ড মাইক্রো নিউট্রিশনের মধ্যে আমরা প্রথমে দেখব যে হোয়াট আর দ্য ম্যাক্রোনিউট্রিয়েন্টস। কার্বোহাইড্রেট, প্রোটিনস এবং ফ্যাট হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস। দেন হোয়াট আর দ্য মাইক্রোনিউট্রিয়েন্টস? দ্য রেস্ট, অর্থাৎ ভিটামিন, মিনারেল, যেরকম তার মধ্যে ক্যালসিয়াম, আয়রন, ভিটামিন সি, যেগুলো কি করে ইমিউনিটি এবং সেলুলার ফাংশনে একটা গুরুত্বপূর্ণ রোল প্লে করে থাকে। 2 নম্বর পয়েন্ট আমার কি রয়েছে? 2 নম্বর পয়েন্টে আমার রয়েছে নিউট্রিয়েন্টস, তাদের রোল বডিতে, তাদের ডেফিসিয়েন্সি এবং তাদের রিকোয়ারমেন্টস। তাহলে রোল অফ নিউট্রিয়েন্টস ইন দ্য বডি, কার্বোহাইড্রেটের কি রোল হয়? আমাদের এনার্জি প্রোভাইড করে ডেইলি অ্যাক্টিভিটিসের জন্য। প্রোটিনের রোল কি হয়? মাসেল রিপেয়ারে সাহায্য করে, গ্রোথ সাহায্য করে, এনজাইম প্রোডাকশনে সাহায্য করে। ফ্যাটস আমাদের কি করে? ইম্পর্টেন্ট ব্রেন ফাংশনে আমাদের হেল্প করে, হরমোন প্রোডাকশনে সাহায্য করে এবং এনার্জি স্টোরেজেও কিন্তু সাহায্য করে থাকে। ভিটামিনস আমাদের ডিফারেন্ট যে বডি প্রসেসেস আছে সেগুলোতে সাহায্য করে, আমাদের ইমিউনিটি বুস্ট আপ করে এবং আমাদের যে বিভিন্ন ডিজিজেস রয়েছে সেগুলোর থেকেও প্রিভেনশনে সাহায্য করে। মিনারেলস আমাদের বোনসকে স্ট্রেংথ করে, আমাদের মেটাবলিজমে সাহায্য করে, নার্ভ ফাংশনকে সচল রাখে। ওয়াটার হাইড্রেশনে সাহায্য করে, টেম্পারেচার রেগুলেট করে এবং ডাইজেশনেও সাপোর্ট করে থাকে। কিন্তু এই যে নিউট্রিয়েন্টসগুলো যদি এদের ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে? যদি আয়রনের ডেফিসিয়েন্সি হয়, অ্যানিমিয়া হতে পারে, ফ্যাটিগ দেখা দিতে পারে, যেটাকে আমরা বেসিক্যালি টায়ার্ডনেস বলি, উইকনেস হতে পারে। যদি আমার ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সি হয় তাহলে আমার যে বোনসগুলো, আমার যে হাড়গুলো, সেগুলো সফেনিং হয়ে যাবে এবং ফ্র্যাকচার হওয়ার চান্সেস থাকবে। প্রোটিনের যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে মাসেল লস হতে পারে, আমাদের ইমিউনিটি উইক হয়ে যেতে পারে। যদি আয়োডিনের ডেফিসিয়েন্সি হয় তাহলে বিভিন্ন রকমের থাইরয়েড ডিসঅর্ডার হতে পারে। যদি ভিটামিন এর ডেফিসিয়েন্সি হয় তাহলে ভীষণ প্রবলেম হতে পারে এবং যে ইমিউনিটি সেটাও কিন্তু উইক হয়ে যায়। তাহলে 3 নম্বরে কি রয়েছে? 3 নম্বর পয়েন্টে পাবলিক হেলথ নিউট্রিশন। পাবলিক হেলথ নিউট্রিশন বলতে আমরা কি বুঝি? এটা বেসিক্যালি ফোকাসেস করে কার উপর? কমিউনিটি নিউট্রিশনাল স্ট্যাটাসের ওপর এবং বিভিন্ন রকমের পলিসি, প্রোগ্রামস, ইন্টারভেনশন প্রোগ্রাম এর মধ্যে ইনক্লুড থাকে। এটা ম্যালনিউট্রিশন প্রিভেনশনেও সাহায্য করে থাকে, হেলদি ইটিং হ্যাবিটকে প্রমোট করে এবং ফুড সিকিউরিটিকেও কিন্তু এনশিওর করে থাকে। নিউট্রিশনাল ডেফিসিয়েন্সিসের কথা যদি আমরা বলি, এদের ওয়ান অফ দ্য আমি ক্যারেক্টারিস্টিক বলতে পারি ট্যাকলিং ইস্যুস লাইক অ্যানিমিয়া, বিভিন্ন যে প্রোগ্রামসগুলো রয়েছে, ভিটামিন ডেফিসিয়েন্সি রিলেটেড প্রোগ্রামগুলো রয়েছে, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন রিলেটেড যে প্রোগ্রামগুলো রয়েছে এরা করে থাকে। ফুড সিকিউরিটি অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি, কমিউনিটিজ এনশিওরিংয়ে সাহায্য করে এবং এরা কিন্তু নিউট্রিশন ফুড সাপ্লাইও করে থাকে। ম্যাটার্নাল এবং চাইল্ড নিউট্রিশন, অ্যাড্রেসিং দ্য ম্যালনিউট্রিশন ইন প্রেগন্যান্ট ওম্যান, গর্ভবতী মায়েদের ক্ষেত্রে, গর্ভধাত্রী মায়েদের ক্ষেত্রে, বাচ্চাদের ক্ষেত্রে এবং ছোট শিশুদের ক্ষেত্রেও কিন্তু এরা যে প্রপার নিউট্রিশন সেটা প্রোভাইড করে থাকে। লাইফস্টাইল অ্যান্ড নন কমিউনিকেবল ডিজিজেস, এরা ওবেসিটি প্রিভেনশনে সাহায্য করে, ডায়াবেটিস প্রিভেনশনে সাহায্য করে, কার্ডিওভাস্কুলার ডিজিজেস প্রিভেনশনে সাহায্য করে। কিসের মাধ্যমে? একটা ভালো ডায়েটের মাধ্যমে। গভর্নমেন্ট প্রোগ্রাম যেগুলো রয়েছে, মিড ডে মিল স্কিম, তারপর আমাদের ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, পোষণ অভিযান, এগুলোও কিন্তু এই পাবলিক হেলথ নিউট্রিশনের মধ্যে আমরা দেখে থাকি। 4 নম্বর পয়েন্টে কি রয়েছে? যে নিউট্রিশন থ্রু দ্য লাইফ স্প্যান। তাহলে প্রথমে রয়েছে ফিজিওলজিক্যাল চেঞ্জেস অ্যান্ড গ্রোথ স্টেজেস। আমি যদি প্রেগনেন্সি এবং ফিটাল ডেভেলপমেন্টের কথা বলি তাহলে এই সময় নিউট্রিয়েন্ট ইনটেকটা খুবই জরুরি। আমার যদি নিউট্রিয়েন্ট ইনটেক কম হয়, যদি কেউ গর্ভবতী হন তার যদি বিভিন্ন নিউট্রিয়েন্ট ইনটেক কম হয়ে যায় তাহলে সেটা কিন্তু ফিটাল গ্রোথে একটা রোল প্লে করে, ব্রেন ডেভেলপমেন্ট এবং ইমিউনিটির সাথেও জড়িত। ইনফ্যান্সি, এদের বয়স কত? 0 থেকে 2 বছর। র্যাপিড গ্রোথ দরকার হয় এবং ব্রেস্ট মিল্কের মাধ্যমে প্রথম যে 0 থেকে 6 মাস তাদের মূল গ্রোয়িংটা হয়ে থাকে। এছাড়া ফর্মুলা ফেড বা নিউট্রিয়েন্টের যে কমপ্লিমেন্টারি ফিডিং আছে সেগুলো আমরা দিতে পারি। চাইল্ডহুড অর্থাৎ 2 থেকে 12 বছর, যার মধ্যে আবার বিভিন্ন ভাগ আছে, বেসিক্যালি প্রি স্কুলার আছে, আর্লি চাইল্ডহুড আছে, মিডল চাইল্ডহুড আছে এবং লেট চাইল্ডহুড আছে। এদের কগনিটিভ ডেভেলপমেন্ট এই সময় হয়ে থাকে, বোন স্ট্রেংথ হয়ে থাকে এবং ইমিউনিটিও হয়ে থাকে। অ্যাডোলেসেন্ট গ্রুপটা হচ্ছে 12 থেকে 18 বছর, কোনো কোনো জায়গায় 19 বছর পর্যন্তও বলা হয়। এটা কিন্তু এই সময় আমরা এনার্জির যে ইনক্রিজ সেটা আমরা দেখতে পাই। এছাড়া প্রোটিন দরকার হয় এবং পিউবার্টি এবং হরমোনাল চেঞ্জেসও কিন্তু এই সময় দেখতে পাওয়া যায়। তাহলে প্রেগনেন্সির সময় আমাদের কি খেয়াল রাখতে হবে? ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম, প্রোটিনের ইনটেকটা যাতে ঠিক থাকে। ইনফ্যান্টসদের ক্ষেত্রে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং, যেটা প্রথম 6 মাসের, সেটা যেন ভালো থাকে এবং তারপর যেন আয়রন রিচ ফুড দেওয়া হয়, কারণ আমরা যদি দেখে থাকি তাহলে 0 থেকে 6 মাস একটা আয়রন স্টোন নিয়ে বাচ্চার কিন্তু জন্ম হয়ে থাকে।
চিলড্রেনদের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে ব্যালেন্সড ইনটেক করতে হবে প্রোটিনের, ভিটামিনের এবং মিনারেলসের। অ্যাডোলেসেন্সের কথা যদি আমরা দেখি তাহলে হায়ার প্রোটিন, এদের ক্যালসিয়াম রিকোয়ারমেন্ট বেড়ে যায়, আয়রনের নিডস বেড়ে যায় বিকজ মেনস্ট্রুয়েশন সাইকেলটা স্টার্ট হয় মেয়েদের ক্ষেত্রে। তার সাথে সাথে এদের বোন ডেভেলপমেন্ট, মাসেল ডেভেলপমেন্টের ক্ষেত্রেও কিন্তু এটা সাহায্য করে থাকে। এবার হচ্ছে কিছু ইম্পর্টেন্ট টার্মিনোলজি যেগুলো নিউট্রিশনের সাথে রিলেটেড রয়েছে। যেরকম ম্যালনিউট্রিশন বলতে আমরা কি বুঝি? যদি কোনো নিউট্রিয়েন্টের ঘাটতি হয় বা তার যে পরিমাণ গ্রহণ করা উচিত সেটা যদি না করা হয়, তখন মেনলি আমরা ম্যালনিউট্রিশন বলে থাকি। ওবেসিটি কখন বলবো? যখন কেউ দরকারের থেকে বেশি পরিমাণে ফ্যাট এবং কার্বোহাইড্রেট ইনটেক করে, যার দরুন এক্সেস ডিপোজিশন অফ এনার্জি হয়ে যায় এবং বিভিন্ন রকমের নন কমিউনিকেবল ডিজিজের চান্সেস বেড়ে যায়, তখন আমরা তাকে ওবেসিটি বলবো। মাইক্রোনিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি বলতে মূলত ভিটামিন এবং মিনারেলের যে ঘাটতি সেটাকে বলা হয়ে থাকে। 5 নম্বর পয়েন্টে রয়েছে কমিউনিটি নিউট্রিশন, স্পোর্টস নিউট্রিশন এবং নিউট্রিশন ইন এমার্জেন্সি অ্যান্ড ডিজাস্টার্স। কমিউনিটি নিউট্রিশন বলতে আমরা কি বুঝি? এটা বেসিক্যালি ফোকাস করে কিসের উপর? হেলথ এবং নিউট্রিশনাল স্টেটাস অফ দ্য পপুলেশন থ্রু নিউট্রিশন এডুকেশন, পলিসি এবং ইন্টারভেনশন। পাবলিক হেলথ বিভিন্ন প্রোগ্রাম রয়েছে যারা এই ম্যালনিউট্রিশন এবং ডেফিসিয়েন্সিসকে কমব্যাট করে। এছাড়া কিছু গভর্নমেন্ট ইনিশিয়েটিভ রয়েছে যেরকম মিড ডে মিল স্কিম, পোষণ অভিযান। কিছু ফুড সিকিউরিটি মেজার রয়েছে যেগুলো অ্যাফোর্ডেবল নিউট্রিশিয়াস ফুড আইটেম সাপ্লাই করে থাকে। স্পোর্টস নিউট্রিশনের মধ্যে আমরা কি দেখে থাকি? যেটা বেসিক্যালি অ্যাথলেটসদের এবং অ্যাক্টিভ ইন্ডিভিজুয়ালস যারা রয়েছে তাদের পারফরমেন্স এবং রিকভারিকে কমপ্লিট করার জন্য আমরা কিন্তু এই নিউট্রিশনটা প্রোভাইড করে থাকি। কার্বোহাইড্রেট কেন প্রোভাইড করা হয়? এনার্জির জন্য। প্রোটিন কেন প্রোভাইড করা হয়? মাসল রিপেয়ারের জন্য। হাইড্রেশন, জল তো ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্টর যারা অ্যাথলেটিক পারসন থাকে, কারণ এটা এন্ডিউরেন্স এবং রিকভারিতে সাহায্য করে। মাইক্রোনিউট্রিয়েন্টস বেসিক্যালি ক্যালসিয়াম, আয়রন এবং বোন স্ট্রেংথ এবং অক্সিজেন সাপোর্টেও কিন্তু হেল্প করে থাকে। এবার নিউট্রিশন আমরা অনেক ক্ষেত্রে দেখলাম, পাবলিক ক্ষেত্রে, স্পোর্টসের ক্ষেত্রে, কিন্তু যখন কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশন হয়, লাইক কোনো একটা ভূমিকম্প হলো, কোনো একটা জায়গা ক্ষতিগ্রস্ত হলো বা বন্যা হলো, অনেক গ্রাম ভেসে গেল, তো সেই সমস্ত মানুষদেরকেও তো আমাকে নিউট্রিশন প্রোভাইড করতে হবে, প্রপার ডায়েটের মধ্যে রাখতে হবে। তাহলে তখন আমি কি করব? তখন যে কাজটা আমরা করে থাকি সেটাকে এমার্জেন্সি নিউট্রিশন সাপ্লাই বলা হয়। এই ক্ষেত্রে আমাদেরকে কি রাখতে হবে? যে ইমিডিয়েট ফুড অ্যাসিস্ট্যান্স দিতে হবে ওই সমস্ত জায়গায়। ফর্টিফাইড ফুড আইটেমস দিতে হবে যাতে কোনো রকমের ডেফিসিয়েন্সি না অ্যারাইজ করতে পারে। লং টার্ম রিকভারি স্ট্র্যাটেজিস নিতে হবে যাতে কিনা যে ফুড সিস্টেমটা রয়েছে সেটা রিবিল্ড হতে পারে। এবার হচ্ছে 6 নম্বর পয়েন্টে আমাদের রয়েছে সিলেবাসে নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট, মেথডস অ্যান্ড টেকনিক। নিউট্রিশনাল অ্যাসেসমেন্ট বলতে আমরা বেসিক্যালি কি বুঝি? এটা হচ্ছে এক ধরনের প্রসেস যেটা কিনা আমরা বিভিন্ন প্যারামিটারের মাধ্যমে দেখে থাকি যে ইন্ডিভিজুয়ালের যে পুষ্টিগত মাপকাঠি সেটা ঠিকঠাক রয়েছে নাকি। এই প্যারামিটারটা যখন ফুলফিল হয়ে যায় তখন আমরা বুঝতে পারি যে এর ক্ষেত্রে কোন ডেফিসিয়েন্সি রয়েছে, কি ধরনের ম্যালনিউট্রিশন কন্ডিশন রয়েছে, কি ওভার নিউট্রিশন রয়েছে, আন্ডার নিউট্রিশন রয়েছে, এবং যদি ডায়েটারি ইমব্যালেন্সও থেকে থাকে তাহলে সেটা কেমন। প্রথম যে টেকনিকটা রয়েছে সেটা অ্যানথ্রোপোমেট্রিক। আমরা হাইট ওয়েটের মাধ্যমে বেসিক্যালি বিএমআই মেজার করে দেখতে পারি। তারপর এমইউএসি যেটা আমাদের ম্যালনিউট্রিশন ডিটেক্ট করতে সাহায্য করে, স্যাম এবং ম্যাম, এবং এই রিলেটেড একটি ডিটেইল ভিডিও রয়েছে, আমি এই ভিডিও শেষে অ্যাটাচ করে দেবো, তোমরা অবশ্যই দেখে নেবে। স্কিন ফোল থিকনেস, এখানেও কিন্তু বডি ফ্যাটের যে পার্সেন্টেজ সেটা দেখা হয়ে থাকে। বায়োকেমিক্যাল ইনভেস্টিগেশন, ল্যাবরেটরি টেস্টের মাধ্যমে মূলত নিউট্রিয়েন্ট লেভেলগুলোকে দেখা হয়। যেরকম আমি যদি ব্লাড টেস্ট করি তাহলে আমি অ্যানিমিয়ার লেভেল জানতে পারবো, মানে আয়রন লেভেল জানতে পারবো, ভিটামিন ডেফিসিয়েন্সি জানতে পারবো, কোলেস্টেরল জানতে পারবো। ইউরিন অ্যানালিসিসও করা হয়, প্রোটিন লেভেলস এবং হাইড্রেশন স্টেটাস জানার জন্য এটা করা হয়ে থাকে। ক্লিনিক্যাল এক্সামিনেশনের মধ্যে কি রয়েছে? পেল স্কিন, ব্রিটেন নেল যদি আমি দেখি বুঝবো আয়রন ডেফিসিয়েন্সি। সোয়ালোয়েন গামস যদি থাকে তাহলে আমি বুঝবো ভিটামিন সি ডেফিসিয়েন্সি। বোন ডিফর্মিটিস যদি থাকে বুঝবো ক্যালসিয়াম অর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। আর একটা মেথডও হয় ডায়েটারি অ্যাসেসমেন্ট। এটা বেসিক্যালি কি করে? ফুড ইনটেক যে প্যাটার্নসটা থাকে সেটা আমরা দেখে থাকি। একটা 24 ঘন্টা রিকল মেথড হয় যে আমি বিগত 24 ঘন্টায় কি কি আইটেম খেয়েছি সেই অনুযায়ী তার এনার্জি, প্রোটিন, ফ্যাট এগুলো ক্যালকুলেশন করে দেখা হয়। আর একটা হয় এফএফকিউ অর্থাৎ ফুড ফ্রিকোয়েন্সি কোয়েশ্চেনিয়ার। এখানে লং টার্ম ডায়েটারি হ্যাবিটসের মাধ্যমে কিন্তু এটা যাচাই করা হয়। ওয়েট মেন মেথড, এটা কিন্তু বেসিক্যালি যে অ্যাকচুয়াল ফুড ইনটেক রয়েছে আমার র ফুড আইটেমকে এটা মেজার করে দেখা হয়। 5 নম্বরে আমরা দেখতে পাই যে ইনডাইরেক্ট মেথড, এটা কিন্তু একটা ব্রডার নিউট্রিশনাল ট্রেন্ডসকে দেখে থাকে একটা পপুলেশনের।
ভাইটাল স্ট্যাটিস্টিক্স, মরবিডিটি মর্টালিটি রেটসের মাধ্যমে দেখা হয়, ইকোলজিক্যাল ফ্যাক্টরস, ফুড অ্যাভেলেবিলিটি কতটা রয়েছে, সোশিও ইকোনমিক স্টেটাস কতটা রয়েছে এবং লাইফস্টাইল কতটা রয়েছে। 7 নম্বর পয়েন্টে আমাদের সিলেবাসে কি রয়েছে? রয়েছে নিউট্রিশনাল ইন্টারভেনশন, ন্যাশনাল নিউট্রিশন পলিসিস, প্রোগ্রামস, ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি। তাহলে ন্যাশনাল নিউট্রিশন পলিসিস অ্যান্ড প্রোগ্রামস এর মধ্যে যেটা ফার্স্ট রয়েছে সেটা হচ্ছে ন্যাশনাল নিউট্রিশন পলিসি বা এনএনপি। এটা 1993-তে লঞ্চ হয়েছিল এবং এর মেন লক্ষ্য কী ছিল? ম্যালনিউট্রিশন কমব্যাট করা, ফুড বেস স্ট্র্যাটেজিকে স্ট্রং করা, হেলথ ইন্টারভেনশন করা এবং নিউট্রিশন এডুকেশন প্রোভাইড করা। আর একটা ছিল এনএফএসএ, এটা হচ্ছে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্ট। এটা প্রায় 75% রুরাল পপুলেশন আর 50% আরবান পপুলেশনকে কভার করে। আর একটা হচ্ছে পোষণ অভিযান, এটা একটা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ যেটা কিনা ম্যাটার্নাল এবং চাইল্ড নিউট্রিশনকে ইমপ্রুভ করে। মিড ডে মিল স্কিল, আমরা বেসিক্যালি মিড ডে মিল স্কিমকে কি দেখে থাকি যে স্কুলে স্কুলে এটা প্রোভাইড করা হয়ে থাকে, যেখানে একটা পৌষ্টিক আহারের মাধ্যমে ম্যালনিউট্রিশন এবং তার সাথে সাথে স্কুল ড্রপ আউট কমানোর চেষ্টাও করা হয়। আইসিডিএস প্রোগ্রাম, এখানে আমরা এনইপি 2020-তে এটাকে আরও গুরুত্ব দেওয়া হয়েছে যে আইসিডিএস এর মাধ্যমে যেরকম সাপ্লিমেন্টারি নিউট্রিশনটা প্রোভাইড করা হচ্ছে, তার সাথে সাথে যে ইনফর্মাল এডুকেশনটা রয়েছে সেটাও কিন্তু দেওয়া হবে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা, এটা বেসিক্যালি ফ্রি ফুড গ্রেনস যেটা হয় পিডিএস এর মাধ্যমে আমাদের যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম রয়েছে তার মাধ্যমে প্রোভাইড করা হয়ে থাকে। এবার হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন সিকিউরিটি। পিডিএস এর কথা তো আমরা জানলামই, কিন্তু সেটা যদি টিপিডিএস হয়ে যায় তাহলে সেটা টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম। যেরকম আমরা ওয়েস্ট বেঙ্গলে বিভিন্ন রকমের কার্ড দেখে থাকি, যেরকম পিএইচএইচ, এসপিএইচএইচ, আরকেএসওয়াই। এই 3 ধরনের কার্ডের মধ্যে এসপিএইচএইচ যে কার্ডটা রয়েছে সেখানে কিন্তু একটু বেশি আমরা দেখে থাকি সুবিধা দেওয়া হয়, কারণ ওই গ্রুপটাকে গভর্নমেন্ট টার্গেট করেছে যে ওটা একটা ভালনারেবল গ্রুপ এবং তাদের নিউট্রিশনের দরকারটা একটু বেশি। তাই তাদেরকে কিন্তু আমরা বলতে পারি যে টার্গেটেড পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে তাদের যে ফুড অ্যাভেলেবিলিটি সেটা করানো হয়। ফর্টিফিকেশন সিস্টেম, আমরা যদি রেশনের যে আটাগুলো দেওয়া হয় সেটা যদি দেখি, আমরা দেখবো আটার উপরে এরকম একটা +F সাইন দেওয়া থাকে। ইট ডিটারমাইন যে এটা ফর্টিফাইড আয়রন হতে পারে, ফর্টিফাইড ভিটামিন ডি হতে পারে, তাই না? কমিউনিটি বেসড নিউট্রিশন প্রোগ্রাম, ফোকাস অন ইমপ্রুভিং দ্য ডায়েটারি হ্যাবিটস অ্যান্ড অ্যাক্সেস টু নিউট্রিশাস ফুড। 8 নম্বর পয়েন্ট কি রয়েছে? ক্লিনিক্যাল এবং থেরাপিউটিক নিউট্রিশন। ক্লিনিক্যাল এন্ড থেরাপিউটিক নিউট্রিশনের মধ্যে যদি আমরা দেখি তাহলে ফার্স্ট রয়েছে ক্লিনিক্যাল নিউট্রিশনের আসপেক্ট। প্রথম হচ্ছে এমএনটি, মেডিকেল নিউট্রিশন থেরাপি। এটা কি করে? এটা বেসিক্যালি ডায়েটস বিভিন্ন কন্ডিশনের জন্য, ডায়াবেটিস হতে পারে, হাইপারটেনশন হতে পারে, কিডনি ডিজিজ হতে পারে, তার জন্য ডিটারমাইন করে। ডায়েটারি মডিফিকেশন, আমি যখন নর্মাল ডায়েট থেকে থেরাপিউটিকে যাচ্ছি সেক্ষেত্রে নিউট্রিয়েন্টসের কি তারতম্য হতে পারে মূলত সেটা দেখা হয়ে থাকে। এবং এখানে কিন্তু ডায়েটিশিয়ানের একজন খুবই ইম্পর্টেন্ট রোল রয়েছে, যে কিনা একজন প্রফেশনাল ডায়েটের সাথে যে পার্সোনালাইজড যে ডায়েট রয়েছে সেটা তৈরি করে থাকে এবং নিউট্রিশন প্ল্যান ডেভেলপ করে থাকে। থেরাপিউটিক নিউট্রিশন, থেরাপিউটিক নিউট্রিশন ইনভলভস ডায়েটারি ইন্টারভেনশন টু ট্রিট স্পেসিফিক হেলথ কন্ডিশন। যেরকম ডায়াবেটিস ম্যানেজমেন্ট, এদের ক্ষেত্রে আমি কি ধরনের ডায়েট দেব? যেখানে লো গ্লাইসেমিক ফুড থাকবে, ফাইবার রিচ ডায়েট থাকবে এবং কার্বোহাইড্রেট ইনটেকটা কন্ট্রোল করা হয়। কার্ডিওভাস্কুলার হেলথের ক্ষেত্রে এদেরকে আমি দিয়ে থাকবো হেলদি ফ্যাট, সোডিয়াম লেভেল কম দেব এবং ফাইবারটাকে ইনক্রিজ করব। রেনাল নিউট্রিশন, লো প্রোটিন লো সোডিয়াম ডায়েট এদেরকে দেওয়া হয়ে থাকবে। গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিসঅর্ডারের ক্ষেত্রে এদেরকে আইবিএস, জিইআরডি এবং সিলিয়াক ডিজিজের জন্য আমরা জানি গ্লুটেন ফ্রি দিতে হবে। জিইআরডির জন্য আমাকে কম ব্লেন্ড ডায়েট আমি দিতে পারি, তো সেইভাবে এদের ডায়েট প্রিপেয়ার করা হয়। 9 নম্বর পয়েন্ট কি রয়েছে সিলেবাসে? ডায়েট কাউন্সেলিং এবং ম্যানেজমেন্ট। তাহলে ডায়েট কাউন্সেলিং বলতে আমরা কি বুঝি? ডায়েট কাউন্সেলিং মূলত বোঝায় পার্সোনালাইজ নিউট্রিশন প্ল্যানস। যেমন ডায়েট কাউন্সেলিংটা শুধু কিন্তু আমার জন্যই হবে, আমি সবার জন্য একসাথে ডায়েট কাউন্সেলিং কখনোই করবে না, কারণ আমার কোনো একটা নির্দিষ্ট ডায়েটের জন্য কোনো একটা নির্দিষ্ট কন্ডিশনের জন্য কিন্তু ডায়েট কাউন্সেলিংটা হয়ে থাকবে। বিহেভিয়ার কাউন্সেলিংও করা হয়, এর সাথে সাথে ওয়েট ম্যানেজমেন্টের দিকে খেয়াল দেওয়া হয়। মেডিকেল নিউট্রিশন থেরাপি, যেরকম পিসিওএস, থাইরয়েড ডিসঅর্ডার, কার্ডিওভাস্কুলার কন্ডিশন, এগুলোকে দেখা হয় যেগুলো ক্রনিক ডিজিজেস রয়েছে। লাইফস্টাইল মডিফিকেশন করা হয়, এদের ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকে এনকারেজ করা হয়, হাইড্রেশন এবং মাইন্ডফুল ইটিংয়ের দিকে কিন্তু বেশি নজর দেওয়া হয়। ডায়েট ম্যানেজমেন্ট সার্ভিসেস ইন ইন্ডিয়া,
এটা বেসিক্যালি কি হয়ে থাকে, ইন্ডিয়া বিভিন্ন ধরনের প্রোগ্রামকে ইনিশিয়েটিভ করে থাকে। যেরকম ইন্ডিয়ান নিউট্রিশনিস্ট তারা কি করে, তারা পার্সোনালাইজ ডায়েট প্ল্যান দিয়ে থাকে। এছাড়া হোপ কিওর বলে একটা অর্গানাইজেশন রয়েছে যারা অনলাইন ডায়েটারি কাউন্সেলিং দিয়ে থাকে। ডায়েট ফর ইউ ওয়েলনেস, এটা বেসিক্যালি কাস্টমাইজড নিউট্রিশন প্ল্যান দিয়ে থাকে ডিফারেন্ট হেলথ কন্ডিশনের জন্য। সিলেবাসের একদম শেষ পয়েন্ট এই ইউনিটের 10 নম্বর পয়েন্টে কি রয়েছে, রিসার্চ মেথড, রিসার্চ ডিজাইন, প্রিন্সিপাল এবং পারপাস অফ রিসার্চ। তাহলে আগের দিন আমরা রিসার্চের যে অংশটা পড়েছিলাম সেখানে বেসিকটা দেখেছিলাম। আজকে আমরা দেখব যে এই যে রিসার্চ ডিজাইন এটা কত ধরনের হতে পারে। প্রথমে যে রিসার্চ ডিজাইনটা রয়েছে সেটা হচ্ছে কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভের ক্ষেত্রে কি বলছে, এটা বেসিক্যালি কমপ্লেক্স ফেনোমেনা, তার মানে একটু জটিল ঘটনাক্রম, ইন্ডিভিজুয়াল এক্সপিরিয়েন্স আর সোশ্যাল বিহেভিয়ারকে ইনফ্লুয়েন্স করে থাকে। কি কি মেথডস হতে পারে এর মধ্যে, কেস স্টাডি, এথনোগ্রাফিক যের মাধ্যমে আমরা কালচারকে স্টাডি করে থাকি, গ্রাউন্ডেড থিওরি, ফেনোমেনোলজি। তারপর হচ্ছে আমার কোয়ান্টিটেটিভ, এটা নিউমেরিক্যাল ডেটা যখনই আমি দেখব আমি বুঝে নেব এটা কোয়ান্টিটেটিভের কথা বলা হচ্ছে। এর মধ্যে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস থাকবে এবং হাইপোথিসিস টেস্টিংটা কিন্তু অবশ্যই দরকার। কি কি এক্সাম্পল হতে পারে, সার্ভেজ, এক্সপেরিমেন্টস এবং কোরিলেশনাল স্টাডিজ। এবার হচ্ছে আমার মিক্সড মেথড, তার মানে কোয়ান্টিটেটিভ প্লাস কোয়ালিটেটিভ। এটা দুটো মেথডকে কম্বাইন করে করা হয় এবং একটা কম্প্রিহেন্সিভ ইনসাইটের দিকেও কিন্তু দেখা হয়ে থাকে। প্রিন্সিপাল অফ রিসার্চ, কি কি প্রিন্সিপাল থাকবে একটা রিসার্চের মধ্যে, অবজেক্টিভিটি ডেফিনেটলি থাকবে, অর্থাৎ আনবায়াসড ডেটা, রিলায়েবিলিটি থাকবে, কনসিস্টেন্সিটা যেন অবশ্যই থাকে, ভ্যালিডিটি থাকবে, অ্যাকিউরেসি থাকবে মেজারমেন্টে, এথিক্যাল কনসিডারেশন আমাকে দেখতে হবে, প্রত্যেকটা পার্টিসিপেন্টসের যে পার্সোনাল ডেটা সেটা যেন আমি আমার মধ্যে রাখতে পারি, তার মানে প্রাইভেসি মেনটেন করতে পারি। তাহলে রিসার্চের পারপাস কি, বেসিক্যালি এটা নলেজকে এক্সপ্যান্ড করে, প্রবলেম সলভিং এ সাহায্য করে, পলিসি ডেভেলপমেন্টে গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অর্গানাইজেশনকে সাহায্য করে থাকে এবং ইনোভেশন কিন্তু করে থাকে। সো দিস ইজ অল ফর টুডে। আই হোপ এই যে কুইক রিভিশন ইউনিট 2 নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিক্স এর তোমাদের খুবই উপকারে লাগবে। যদি তোমরা এই নোটসটা অ্যাভেল করতে চাও তাহলে তোমরা কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। এছাড়া যাদের নেক্সট ইউজিসি নেট হোম সায়েন্সের জন্য প্রিপারেশন স্টার্ট করতে চাও, নতুন যে ব্যাচ সেটা 4th অফ জুলাই থেকে স্টার্ট হবে। এবং কোনো রকম যদি তোমাদের মধ্যে ডাউট থাকে বা কনফিউশন থাকে তাহলে তোমরা পেড ব্যাচ অর নোটস বা ক্লাস রিলেটেড তাহলে এই নাম্বারেও কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করে জেনে নিতে পারো। সো নেক্সট ক্লাসে আবার আমাদের দেখা হবে যেখানে আমরা ইউনিট 3 টেক্সটাইল নিয়ে একটা কুইক ডিসকাশন করব। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওকে লাইক করবে অ্যান্ড শেয়ার করবে অ্যান্ড কিপ স্টাডিং।